অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু। সাক্ষ্য দিলেন বাবা মকবুল। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদা ক্রম নিয়ে আপিল শুনানি 4 নভেম্বর। দাবি আদায়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে কমপ্লিট শাটডাউন। জনদুর্ভোগ এড়াতে সড়কে ব্লকেট না দেওয়ার সিদ্ধান্ত। আজ সব পক্ষের সঙ্গে আলোচনায় বসবে সরকার। ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে ভোটের আমেজ। ডাকসুতে প্রার্থীদের প্রচারণা। জাকসুতে প্যানেল ঘোষণা করবে ছাত্রদল। বিকেলে চাকসুর তফসিল ঘোষণা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন দিয়েছে ইসি। প্রকাশ করা হতে পারে আজ। 15 সেপ্টেম্বর থেকে শুরু অংশীজনদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ। এই ডাইভারশনটা দেওয়ার আমি কোনো মানি বুঝি না। একটা মুমূর্ষু রোগী নিয়ে যদি আপনি এখানে দাঁড়ান, এই লোক কি আপনি বাঁচাইতে পারবেন? যানজট কমাতে ঢাকার সড়কে 69টি নতুন ডাইভারশন। গন্তব্যে পৌঁছাতে ঘন্টার পর ঘন্টা। যত্রতত্র পার্কিং ও রিকশা চলাচল নিয়ন্ত্রণে এলে মিলবে সুফল, বলছে ডিএমপি। সময় সংবাদের সঙ্গে আছি আমি অর্জিতা শেজে। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ সাক্ষ্য দিয়েছেন আবু সাইদের বাবা মকবুল হোসেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই সাক্ষ্য দেন তিনি। এর আগে বুধবার এই মামলার সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর। তুলে ধরেন আবু সাইদ হত্যার প্রেক্ষাপট। এর আগে গত 6 আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 2। সকালে এই মামলার গ্রেফতার ও 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আর বেরোবির সাবেক ভিসি সহ 24 জন এখনও পলাতক। তাদের মধ্যে ইতিমধ্যেই সরকারি খরচে 4 জন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। গত 28 জুলাই এ মামলার 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের উপর শুনানি শেষ করে প্রসিকিউশন। মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় প্রথম সাক্ষ্য দিয়েছেন আবু সাইদের বাবা মকবুল হোসেন এবং তিনি তার সাক্ষ্যে যেটি বলেছেন যে তার ছেলেকে হত্যার সঙ্গে যুবলীগ ছাত্রলীগ সহ আইনশৃঙ্খলা বাহিনীর যারাই জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন এবং তিনি শেষ কথা যেটি বলেছেন যে তার জীবদ্দশায় তিনি দেখে যেতে চেয়েছিলেন যে আবু সাইদ একটি ভালো চাকরি করবে। যেহেতু আবু সাইদকে শহীদ করা হয়েছে, এখন তার প্রত্যাশা হচ্ছে যে আবু সাইদকে হত্যার সঙ্গে যারা জড়িত তাদের তিনি দৃষ্টান্তমূলক শাস্তি তার জীবদ্দশায় দেখে যেতে চান। প্রসিকিউটর গাজী এম.এস. তামিম রয়েছেন আমাদের সঙ্গে। আমরা একটু আবু সাইদের বাবার সাক্ষ্য নিয়ে তার কাছে একটু জানতে চাই। গাজী এম.এস. তামিম, আবু সাইদের বাবা আজকে এই মামলার প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন এবং সাক্ষ্যে তিনি মোটা দাগে কি বলেছেন? জি, একসাথেই বলি যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ জুলাই গণঅভ্যুত্থানের যিনি অকুতোভয় সৈনিক, রংপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাইদের মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হলো। শহীদ আবু সাইদের গর্বিত পিতা আজকে এই মামলার সাক্ষ্য প্রদান করেছেন এবং তার সাক্ষ্য প্রদানের মাধ্যমেই আবু সাইদের মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হলো। তিনি ট্রাইব্যুনালে আবু সাইদের জীবন তুলে ধরেছেন। সে মেধাবী ছাত্র ছিল, 5ম এবং 8ম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে, গোল্ডেন A+ পেয়েছে এসএসসিতে। কিভাবে তার লেখাপড়া নিজে চেষ্টায় টিউশনি করে করে চালিয়েছেন, বাবা তার শিক্ষার খরচ যোগাতে পারেনি, সেই বর্ণনা দিয়েছেন। 16 জুলাই 2024 সালে কিভাবে আবু সাইদকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে সেই বর্ণনা তিনি ট্রাইব্যুনালে দিয়েছেন। এই বর্ণনা দিতে গিয়ে তিনি ট্রাইব্যুনালে বারবার আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। তিনি ট্রাইব্যুনালের কাছে জবানবন্দি শেষে দাবি করেছেন যে তার আশা ছিল যে এই আবু সাইদ একদিন চাকরি করে তার স্বপ্ন পূরণ করবেন, এটা তিনি তার জীবদ্দশায় উনি দেখবেন, কিন্তু আসামিরা তার এই স্বপ্ন পূরণ করতে দেয়নি। তাই তিনি ট্রাইব্যুনালের কাছে আশা করেছেন যে তার জীবদ্দশায় যেন তিনি তার সন্তানের হত্যার বিচার দেখে যেতে পারেন, সেই আশা তিনি ট্রাইব্যুনালে ব্যক্ত করেছেন। এভাবে ট্রাইব্যুনালে পরবর্তী সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এখন চলছে। শুনছিলেন গাজী এম.এস. তামিম বলছিলেন যে আবু সাইদের বাবা মকবুল হোসেনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে
এখন আবু সাইদকে যখন হত্যা করা হয়েছিল, পুলিশ যখন আবু সাইদকে লক্ষ্য করে গুলি ছুড়ের সময় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি তারা লাইভ সম্প্রচারে ছিলেন। সেই লাইভ সম্প্রচারে যে রিপোর্টার ছিলেন একে মইনুল হক, তিনি সাক্ষ্য দিবেন। একই সঙ্গে এনটিভির যে ক্যামেরা পার্সন ছিলেন তিনিও কিন্তু এই মামলায় সাক্ষ্য দিবেন। আবু সাইদের বাবার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে, তাকে জেরা করবে, জেরা করার পরে এনটিভির 2 জন সাংবাদিক সাক্ষ্য দিবেন। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে ফের আপিল শুনবেন আপিল বিভাগ। শুনানির দিন ধার্য করা হয়েছে 4 নভেম্বর। বৃহস্পতিবার সকাল 9:30টায় বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 6 বিচারপতির বেঞ্চ রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে আপিলের অনুমতি দেন। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স সংশোধন করে 2015 সালে রায় দেন সর্বোচ্চ আদালত। আপিল বিভাগ ওই রায়ের পর্যবেক্ষণে প্রধান বিচারপতির পদক্রম 1 ধাপ উন্নীত করে জাতীয় সংসদের স্পিকারের সমান এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্বাধীনতা পদক, 21 পদক ও মহান স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের কারণে যেসব মুক্তিযোদ্ধা বীর উত্তম খেতাব পেয়েছেন পদক্রমে যথাযথভাবে অন্তর্ভুক্ত করা উচিত বলে উল্লেখ করা হয়। পাশাপাশি জেলা জজদের পদমর্যাদা 8 ধাপ উন্নীত করে সচিবদের সমান করা হয়। 2017 সালে রিভিউ আবেদন করে মন্ত্রী পরিষদ বিভাগ 8 বছর পর যার শুনানি হলো। 3 দফা দাবিতে আগারগাঁও ব্লকেট কর্মসূচি পালন করছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী শাহিন আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। 3 দফা দাবি আদায়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর আগারগাঁও মোড় তারা ব্লকেট কর্মসূচি দিয়েছে এবং কিছুক্ষণ আগে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে জড়ো হয়ে এই মোড়ে এসে অবস্থান নিয়েছেন এবং পুরো মোড়ের চারপাশটা জুড়ে তারা দাঁড়িয়ে এই মোড়টি তারা ব্লকেট করে দিয়েছেন। এখানকার শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা 3 দফা দাবি জানিয়েছে। তাদের প্রধানত যে দাবিটি হচ্ছে, তারা বলছেন যে কৃষি বিষয়ে যারা স্নাতক ডিগ্রি ব্যতীত কেউ যেন নামের পাশে কৃষিবিদ এই শব্দটি ব্যবহার করতে না পারে, সেই দাবিটি তারা জানিয়েছে। পাশাপাশি আরও তারা 2টি দাবি জানিয়েছে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে যে 10ম গ্রেডে যে চাকরি রয়েছে সেখানে যেন শুধুমাত্র কৃষিবিদদের জন্য যেন উন্মুক্ত রাখা হয়, সেই দাবিটি তারা জানিয়েছে। পাশাপাশি বিএডিসির যে কোটা রয়েছে সেই কোটারও তারা বাতিলের দাবি জানিয়েছে। এক কথায় এই 3 দফা দাবি আদায়ে তারা আজকে সকাল 11:30টা নাগাদ তারা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরে তারা এই 3 দফা দাবির বিষয়ে আন্দোলনের ঘোষণা দিয়ে তারা ক্যাম্পাসের ভিতরে জড়ো হন। পরবর্তীতে তারা ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে আসলে এই আগারগাঁও যে মোড়টি রয়েছে সেখানে এসে তারা অবস্থান নিয়েছেন। এই মুহূর্তে যদি বলি, তারা মোড়ের 4-5টা জুড়ে তারা দাঁড়িয়ে পড়েছেন এবং তাদের দাবি আদায় তারা নানা স্লোগান দিচ্ছেন। শিক্ষার্থীরা যেটি বলছে যে তাদের দাবির বিষয়ে যদি সুস্পষ্ট কোনো নির্দেশনা না আসে, তারা এই দাবি যদি মেনে নেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে আন্দোলন সেটি চালিয়ে যাবার তারা ঘোষণা দিয়েছেন। পাশাপাশি যদি বলে রাখি, এই মোড়ে শিক্ষার্থীদের অবস্থানের সঙ্গে সঙ্গে কিন্তু যে চারপাশের যে সড়ক রয়েছে সব পাশেই কিন্তু আস্তে আস্তে গাড়ি জমে যাচ্ছে। যদি এই অবস্থান ব্লকেট কর্মসূচি চলমান থাকে, বলা যায় যে চারপাশ জুড়ে একটি জ্যাম সৃষ্টি হবে। ইতিমধ্যে কিন্তু অনেকটাই জ্যাম হয়ে যাচ্ছে চারপাশে সড়ক জুড়ে। যদি এক কথায় বলা যায় যে 3 দফা দাবি আদায়ে তারা তাদের এই আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছে, দাবি মানা না পর্যন্ত তারা সেটি চালিয়ে যাবেন বলে জানিয়েছে। তো এ ছিল আমার কাছে রাজধানীর আগারগাঁও মোড় থেকে আন্দোলনের সর্বশেষ খবর। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর আগারগাঁও মোড় থেকে। দাবি আদায়ে পূর্ব ঘোষণা অনুযায়ী সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। এদিকে রাজশাহী, খুলনা এবং চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। সকাল থেকে বিভিন্ন বিভাগের শ্রেণীকক্ষগুলো ফাঁকা পড়ে থাকতে দেখা যায়। শিক্ষার্থীরা জানান, ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিচার সহ তাদের সব দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। রাতে কর্মসূচি ঘোষণা করেন কেন্দ্রীয় নেতারা। কর্মসূচি ঘোষণার পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।
এই মুহূর্তে বুয়েট ক্যাম্পাসে আছেন রিপোর্টার তোহা খান তামিম, রুয়েটে আলতাফ হোসেন এবং শাবিপ্রবি ক্যাম্পাসে আছেন একরামুল কবির। সরাসরি প্রথমেই যাচ্ছি তামিমের কাছে। বেশ কয়েকটি দাবিতে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে রাস্তা অবরোধ কর্মসূচি সেটি থেকে ফিরে এসে তারা কমপ্লিট শাটডাউন যে কর্মসূচি সেটি পালন করছেন। একটু দেখাতে চাই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অর্থাৎ বুয়েট ক্যাম্পাসে এখন বেশ শুনশান নীরবতা। এখানে কোনো ধরনের কোনো শিক্ষার্থীকে আমরা লক্ষ্য করছি না। ডিপার্টমেন্টগুলো যেগুলো রয়েছে, বিশেষ করে বিভিন্ন ধরনের যে ডিপার্টমেন্ট, সেটির সামনে স্বাভাবিকভাবেই যে প্রহরা সেটি রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের কিংবা অন্যান্য যে ক্লাস পরীক্ষা কোনো ধরনের কোনো কিছুই কিন্তু কোনো দৃশ্যমান নেই, অর্থাৎ কোনো কিছুই হচ্ছে না, কার্যত বন্ধ রয়েছে কমপ্লিট শাটডাউনের কারণে। এবং বলে রাখি যে সকাল থেকেই আমরা লক্ষ্য করছি যে এখানে একেবারেই যে ক্যাম্পাসের ভেতরে আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি তারাই মূলত এখানে রয়েছি। পাশাপাশি এখানে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা প্রতিদিনের যেই নিরাপত্তার জন্য যারা মূলত থাকেন তারাই মূলত এখানে অবস্থান করছেন। একটু বলে রাখি তাদের যে 3 দফা যে দাবি সেটি তারা বলছেন যে নবম গ্রেডে যেই তাদের দাবি দেওয়া, অর্থাৎ নবম গ্রেডে সহকারী প্রকৌশলী পদে তারা বলছেন যে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করতে হবে এবং ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার করতে হবে। এছাড়া 10ম গ্রেডে যেন উচ্চ ডিগ্রিধারীরাও আবেদন করতে পারেন সেই ব্যবস্থা সরকারকে করতে হবে। পাশাপাশি শুধু বিএসসি ইঞ্জিনিয়ারিং যারা সম্পন্ন করবেন তারাই যেন প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার লিখতে পারেন। এই ধরনের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া নিয়ে গত কয়েকদিন ধরেই আমরা দেখেছি যে এখানে যে আন্দোলন, সেই আন্দোলন তারা রয়েছে। গতকালকে মার্চ টু ঢাকা যে কর্মসূচি, সে কর্মসূচির ফলে সেখানে তারা প্রধান উপদেষ্টা বাসভবন বরাবর যায় এবং সেখানে পুলিশের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এবং তার ফলেই তারা আসলে অনড় থাকেন এবং তারা কমপ্লিট শাটডাউন যে কর্মসূচি সারা দেশব্যাপী সেটি আসলে ঘোষণা করেছেন। তো এই ছিল বুয়েটের পরিস্থিতি, অর্থাৎ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি। আমরা একটু রাজশাহীতে যেতে চাই, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আলতাফ হোসাইন, অর্থাৎ রাজশাহী যে প্রকৌশল বিশ্ববিদ্যালয় সেখানে আমরা যেতে চাই। আলতাফ, সারা দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যে শাটডাউন কর্মসূচি তার অংশ হিসেবে কিন্তু রুয়েটেও চলছে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি। মূলত আমরা দেখছি সকাল থেকেই রুয়েটের ক্যাম্পাসে আসলে ক্লাস এবং পরীক্ষা দুটোই বন্ধ আছে। একই সঙ্গে যেখানে দাঁড়িয়ে আছি সেন্ট্রাল লাইব্রেরির সামনে, সেখানেও কিন্তু ক্লাস চলাকালীন সময় বা ক্যাম্পাস চলাকালীন সময় কিন্তু ছাত্রদের বা শিক্ষার্থীদের কিন্তু সেখানে আসলে ভিড় থাকে, কিন্তু সেখানে আজকে আমরা দেখছি শুনশান নীরবতা। অনেকটা দেখা যায়, অনেকটা বলা যায় যে অচল অবস্থা বিরাজ করছে রুয়েটে এই কমপ্লিট শাটডাউন কর্মসূচির ফলে। আমরা জানি গতকালও রুয়েটের শিক্ষার্থীরা অন্তত 3 শতাধিক শিক্ষার্থী গতকাল কিন্তু এই ঢাকার যে কর্মসূচি সেই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন এবং সেইখানে যে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা, তার প্রেক্ষাপটে কিন্তু নতুন করে এই কর্মসূচিতে গতকাল বিকেলে ঢাকার সংঘর্ষের পরপরই কিন্তু রাজশাহীতে তালাইমারি মোড়ে শিক্ষার্থীরা জমায়েত হয়েছিল, সেখানে তারা বিক্ষোভ করেছিল এবং এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছিল। তাদের মূলত যে দাবিগুলো প্রকৌশল খাতে যে সংস্কার, সেই সংস্কারের 3 দফা যে ছিল, 3 দফার সাথে কিন্তু এখন মূলত আরও তারা দাবি করছেন যে এই যে ঢাকার যে ঘটনা, সেই ঢাকার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিশেষ করে পুলিশের যে মারমুখী ভূমিকা ছিল তার তীব্র নিন্দা জানিয়েছে এবং একই সঙ্গে রমনা জোনের যে ডিসি মাসুদ আলম তার পদত্যাগের দাবি তারা জানাচ্ছেন এবং একই সঙ্গে এই যে তাদের যে 3 দফা দাবি, সেই দাবিগুলো অনতিবিলম্বে তারা মেনে নেওয়ার দাবি জানাচ্ছেন, তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি কিন্তু তারা দিচ্ছেন এবং তারা ব্লকেট কর্মসূচিও দিতে পারেন বলে আমাদেরকে কিন্তু রুয়েটের শিক্ষার্থীরা জানিয়েছিল। এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ খবর। চলে যাচ্ছে শাবিপ্রবিতে, সর্বশেষ খবর জানাতে সেখানে আছেন আমাদের সহকর্মী একরামুল কবির। আমি এই মুহূর্তে আছি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। গতকালকে ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের উপর পুলিশের যে হামলা হয়েছে তার প্রতিবাদে সেই নির্যাতনের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচি নিয়েছেন এবং সবকিছু মিলে বলা যায় এই 12টা থেকে তাদের কর্মসূচি শুরু হয়েছে এবং কর্মসূচির মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ, মিছিল। এবং আমি একটু জানতে চাচ্ছি আপনাদের কাছ থেকে যে
যে আপনারা যে কর্মসূচি নিয়েছেন, কর্মসূচির মধ্যে কি কি কর্মসূচি আছে এবং কত সময় কর্মসূচি চলবে? আচ্ছা, এই কর্মসূচি দীর্ঘক্ষণ ধরে আমরা চালাবো। আমাদের কর্মসূচি হচ্ছে আমরা অবস্থান কর্মসূচি করব, বিক্ষোভ সমাবেশ এবং হচ্ছে আমরা গায়েবানা জানাজাটা করব। আমাদের এটা করার কারণ হচ্ছে আমাদের ঢাকায় আমাদের ভাইরা আমাদের ন্যায্য অধিকারের জন্য যে আন্দোলন করতেছিল, ওইখানে পুলিশ লাঠিচার্জ করছে, সাউন্ড গ্রেনেড ছুটছে, টিয়ার শেল ছুটছে, যেটা আমাদের কাম্য ছিল না। এটা এই সরকারের কাছ থেকে কাম্য ছিল না, যেহেতু এই সরকারটা একটা শিক্ষার্থীদের আন্দোলন থেকে আসছে। তো শিক্ষার্থীদের যে ন্যায্য দাবিগুলো থাকবে এগুলো তারা শুনবে, তাদের একটা বৈঠকে আসা উচিত, একটা কমিটি করা উচিত, কিন্তু তারা এগুলো না করে আমাদের উপর আক্রমণ চালাইছে, যেটার জন্য আমরা এখানে আজকে প্রতিবাদটা করতেছি। শুনছিলেন যে শিক্ষার্থীরা তারা দাবি জানাচ্ছে, ন্যায্য দাবিতে তারা ঢাকায় যখন সমাবেশ করছিল তাদের উপর পুলিশের লাঠিচার্জ করেছিল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছিল। তার প্রতিবাদে আজকের এই কর্মসূচি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। মোটামুটি এই ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকার যে গতকালকে পুলিশি হামলার প্রতিবাদে যে কর্মসূচি নিয়েছে তার সবশেষ। এতক্ষণ আমরা সাবিপ্রবি, বুয়েট ও রুয়েটের সর্বশেষ খবর জানছিলাম। আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করতে যাচ্ছে এসি। 15 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে অংশীজনদের সঙ্গে কমিশনের সংলাপ। এই মুহূর্তে আগারগাঁও নির্বাচন ভবনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। নির্বাচনের প্রস্তুতিতে খুব জোরে সোরেই আসলে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে যদি আজকে বলতে চাই, আজকে নির্বাচনের যে রোডম্যাপ, সেই রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন। আর এই রোডম্যাপেই মূলত নির্বাচন পরবর্তী পর্যন্ত প্রস্তুতির আগে এবং পরে, নির্বাচনের পরে সব কিছুই আসলে এখানে তারা সময় নির্ধারণ করে থাকেন এবং কোন কোন বিষয়গুলো মূলত কোন সময় করবেন সেটিও এই রোডম্যাপের মধ্যেই নির্ধারণ করা হয়ে থাকে। যেমন যদি আমরা ধরি যে রাজনৈতিক অংশীজনদের সাথে তারা সংলাপে বসবে নির্বাচন কমিশন, 15 সেপ্টেম্বরের মধ্যে তারা বসতে চায় এবং এই অংশীজনদের মধ্যে সবার প্রথমে তারা সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম এবং পরে রাজনৈতিক দলের সাথে সংলাপে বসবে। কারণ যেহেতু নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া এখনও শেষ হয়নি, সেটিও কবে নাগাদ সম্পন্ন হবে সেটিও কিন্তু নির্বাচন কমিশন এই রোডম্যাপের মধ্যেই লিপিবদ্ধ করেছে। তারা চাচ্ছে যে 30 সেপ্টেম্বরের মধ্যে নতুন রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করতে। একই সাথে সব কিছুই শিডিউল ডিক্লেয়ার করা হয়েছে যেহেতু, এবং দুপুরে আমরা জানি যে দুপুরে যুক্তরাষ্ট্রের বাংলাদেশে নিযুক্ত যিনি অ্যাম্বাসেডর আছেন তিনিও প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করতে আসবেন। অপেক্ষা করতে হবে নির্বাচন কমিশনের রোডম্যাপে আরও কী কী আছে। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁও নির্বাচন ভবনে। ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে ভোটের আমেজ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন মাসুদুর রহমান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন মোজাফফর হোসেন জয়। প্রথমেই যাচ্ছি মাসুদের কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনে একেবারেই সরগরম পুরো ক্যাম্পাস। যেখানেই যাচ্ছি সেখানেই বিভিন্ন প্রার্থীরা সাধারণ শিক্ষার্থীদের মাঝে নিজেদের যে প্রচারণা সেটি তারা চালিয়ে যাচ্ছেন এবং নিজেদের প্রতিশ্রুতি তারা দিয়ে যাচ্ছেন। এবং সকাল থেকে আমরা দেখেছি কার্জন হল, কলা ভবন সহ বিজ্ঞান অনুষদ, কলা অনুষদ সহ সকল পর্যায়ে আসলে আমরা দেখেছি যে প্রার্থীদের উপস্থিতি এবং তারা প্রত্যেকেই তাদের নিজেদের যেই প্রতিশ্রুতি সেগুলো তারা তুলে ধরছেন এবং প্রত্যেকেই নিজের পক্ষে ভোট দেওয়ার জন্য নানা যুক্তি তুলে ধরছেন। তবে শুরু থেকেই ছাত্রদল সমর্থিত যে প্যানেল, সেই প্যানেল তাদের যে নির্বাচনী বিভিন্ন সময় তারা বলেছে, কয়েকটি বিষয় উল্লেখ করলেও তারা আসলে এটাকে একটি পর্যায়ে বলেছে যে তারা এটি আসলে প্রকাশ করবে এবং এটি তারা অনেক নতুন কিছু বিষয় এটাতে যুক্ত করবেন জন্যে আসলে এটা বিলম্ব করেছেন এবং তারা এটির মাধ্যমে তাদের যে নির্বাচনী যে অবস্থান সেটি তারা পরিষ্কার করবে এবং তাদের এই নির্বাচনী ইশতেহারের মাধ্যমে তারা পুরোপুরিভাবে তাদের যে অবস্থান সেটি তারা তুলে ধরবেন। এবং শুরু থেকে তারা যেই জিনিসটি বলেছেন যে গণরুম কালচার সেটি চিরতরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যেরকম এখন নেই সেটি যাতে আর কোনোভাবে ফিরে না আসতে পারে সেটি তারা তুলে দিবেন। বিশেষ করে খাবারের যে বিষয়টি শিক্ষার্থীরা বারবারই বলে আসে, সেই খাবারের বিষয়ে তারা পদক্ষেপের বিষয়ে তারা জানাবেন। পাশাপাশি বিভিন্ন হলের যেই আবাসন সংকট সেটিও তারা তাদের যে ইশতেহার সেটিতে তুলে ধরবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো আমার কাছে এই ছিল আসলে ডাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য। ডাকসু নির্বাচন নিয়ে এবার আমরা একটু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী জয়। জাহাঙ্গীরনগরের নির্বাচনের প্রস্তুতি কেমন দেখছেন?
শেষ দিন আজকে, সেই হিসেবে কিন্তু বিকাল 4টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের জন্য নির্বাচন কমিশন থেকে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা যা জানতে পেরেছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের মধ্যে মোট 7 জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। আরো একটু জানিয়ে রাখতে চাই, আজকে সাধারণত বামপন্থী এবং ছাত্র দলের 2টি প্যানেল ঘোষণা হওয়ার কথা। কিছুক্ষণের মধ্যেই ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অদম্য 24-এর পাদদেশে তাদের প্যানেল ঘোষণা করবেন। এরপরে হয়তো বা আরো কিছু মনোনয়নপত্র প্রত্যাহার করা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে মনোনয়নপত্র যাচাই বাছাই এবং যাদের অবৈধ মনোনয়নপত্র ছিল তারা পুনঃ আবেদন করার মধ্য দিয়ে প্রায় 15টি মনোনয়নপত্র ফেরত পেয়েছেন। সেই হিসেবে প্রায় 257 জন শিক্ষার্থী ইতিমধ্যেই তাদের প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার জন্য চূড়ান্ত পর্বে পৌঁছেছেন। আগামীকাল মূলত আজকে মনোনয়ন প্রত্যাহার শেষ হলে আগামীকাল চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে নির্বাচন কমিশন। সেই মোতাবেক কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করেছে। একই সাথে শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু নির্বাচনের সর্বপ্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের এই ছিল আমার কাছে সর্বশেষ। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। ঢাকা শহরের যানজট কমাতে 2 সিটি কর্পোরেশনে গত 6 মাসে 69টি নতুন ডাইভারশন চালু করেছে ডিএমপি। এই পদ্ধতিতে জনমনে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন যানজট নিরসনে সহায়ক, আবার কেউ বলছেন পরিস্থিতি আরও জটিল করেছে। ট্রাফিক পুলিশ বলছে যত্রতত্র পার্কিং ও মূল সড়কে রিকশা চলাচল নিয়ন্ত্রণে এলে ডাইভারশনের সুফল মিলবে। এদিকে সড়কের অবকাঠামো ঠিক করে এসব পরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞের। অনুপ দত্ত ও মুবারক শুভর ছবিতে আবু সাইদ নিশানের প্রতিবেদন। ঢাকা শহরের চিরচেনা যানজট কমাতে ডিএমপি সম্প্রতি চালু করেছে নতুন ডাইভারশন পদ্ধতি। তবে এর কার্যকারিতা নিয়ে জনমনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কারো মতে এটি যানজট নিরসনে সহায়ক, আবার কেউ বলছেন পরিস্থিতি আরও জটিল হয়েছে। 2 সিটি কর্পোরেশন এলাকায় বিগত 6 মাসে 69টি নতুন ডাইভারশন পদ্ধতি চালু করেছে ডিএমপি। মোহাম্মদপুর, আগারগাঁও এদিকে মনে হয় একটা সুবিধা হচ্ছে যাত্রীদের জন্য। এখানে আমাদেরকে আরো ভোগান্তির বেশি হচ্ছে, যানজট কমে গেছে, ঠিক আছে, আর গাড়িতেও ওই সাথে ঘুরে আসে দিকে আরো ভালো হয়েছে। আগের তুলনায় এখনো ওই রকম পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। আধা ঘন্টা কমসে কম 45 মিনিট বসে থাকা লাগতো জ্যামের কারণে। গাড়িটা ইউটার্ন নিয়ে আসতেছে, সেজন্য আগের থেকে অনেক পরিবর্তন আসছে। ইউটার্নটা বন্ধ করে দিয়েছে, খুবই ভালো হয়েছে। সব গাড়ি ঘুরা, যে সোজা যাবে যাবে, যে বামে যাবে যাবে। ঘুরে এসে আমার 1 ঘন্টা জ্যামে পড়তে হলো। ওইখানেও সিগন্যাল, এখানেও সিগন্যাল, তাহলে আমার লাভটা কি? মগবাজার এলাকায় ডাইভারশনের দুর্ভোগ আরও বাড়ার অভিযোগ পথচারীদের। 40 মিনিটের আগে একটা সিগন্যাল যেতে পারতেছে না। তাহলে ভাই এটা বুঝেন, একটা মুমূর্ষু রুগী নিয়ে যদি আপনি এখানে দাঁড়ান, এই লোক কি আপনি বাঁচাইতে পারবেন? এই ডাইভারশনটা দেওয়ার আমি কোনো মানি বুঝি না। তবে ট্রাফিক সদস্যদের দাবি আগের চেয়ে কমেছে যানজট। যত্রতত্র পার্কিং ও অবাধে রিকশা চলাচল বন্ধ হলে পুরোপুরি সুফল মিলবে। আগে যেমন ওখানে সিগন্যালে পড়তে হইতো, এখন সিগন্যালে তাদেরকে পড়তে হয় না। তত সব ঝামেলার জন্য যে অটো রিকশা এইগুলোই টাকা খাবে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলছেন, যেসব জায়গায় সমস্যা হচ্ছে তা শনাক্ত করে সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে সমাধান করা হবে। যে কটা পয়েন্টে করা হয়েছে প্রত্যেকটা পয়েন্টেই ট্রাফিক ব্যবস্থা উন্নত হয়েছে। 2-1টা পয়েন্টে অসুবিধা হতে পারে, ওই ক্রসিংয়ে না নেমে একটু আগে পরে নামা, বা ওই ক্রসিংয়ে গাড়ি পার্ক না করা, বা ওখানে রিক্সা না নিয়ে যাওয়া। লোকবল বাড়ায় হলে ওই জায়গাগুলো আমরা স্মুথ রাখবো। সড়কের অবকাঠামো ঠিক করেই এমন পরিকল্পনা বাস্তবায়নের কথা বলছেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর শামসুল হক। ওভার স্যাচুরেটেড কন্ডিশন যেটা ঢাকার মধ্যে প্রিভেল করে, তখন এগুলি হিতে বিপরীত হয়। কারণ ডাইভার্ট করলাম, ওখানেও গাড়ি আছে, এখানকার গাড়িও যাবে, সেই পরিমাণ অবকাঠামো কিন্তু ঢাকায় পরিকল্পিত নাই। যানজট নিরসনে ডিএমপির ডাইভারশন পদ্ধতিতে অনেকেই সোজা যেতে না পেরে ঘুরে আসায় ক্ষোভ প্রকাশ করছেন। তবে ট্রাফিক বলছে বাম পাশের লেনে আগে সব রুটের গাড়ি সিগন্যালে আটকে থাকতো, কিন্তু এখন বাম পাশের লেনের গাড়িগুলো যারা ডান পাশে যাবে শুধু তাদেরকেই ঘুরে আসতে হচ্ছে। বাকি বাম এবং সোজা রুটের গাড়িগুলো কিন্তু যার যার গন্তব্যে অবাধে যেতে পারছে। যানজট নিরসনে ডাইভারশন পদ্ধতি ঢাকার ট্রাফিকে নতুন এক পরীক্ষা। এখন দেখার বিষয় এই উদ্যোগ সমাধান দিতে পারে কতটা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। চট্টগ্রামে আঞ্চলিক টি20 টুর্নামেন্ট শুরু। জেলা উপজেলা থেকে খেলোয়াড় তুলে আনা লক্ষ্য বিসিবির। উদ্বোধন করলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউশনে অভিযান পরিচালনা করছে দুদক। এই মুহূর্তে মহাখালী ক্যান্সার হাসপাতালে আছেন সহকর্মী তাসলিম তৌহিদ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। মহাখালী জাতীয় ক্যান্সার হাসপাতালে দুদকের একটি টিম অভিযান চালাচ্ছে। সেখানে মূলত এই প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক প্রফেসর ডক্টর গোলাম মোস্তফার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, গুরুতর একটি অভিযোগ এসেছে, যার প্রেক্ষিতে দুদকের একটি টিম অভিযানে এসেছে। দুদকের 2 সদস্যের টিম অভিযান পরিচালনা করছে। সেখানে তারা রয়েছেন সহকারী পরিচালক নাজমুল ইসলাম এবং ডিএডি আরেকজন উপসহকারী পরিচালক, তার নেতৃত্বে 2 সদস্যের টিম তারা এসেছেন। তারা মূলত যে অভিযোগ দুদকের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদ পেতে আর্থিক লেনদেনের একটা অভিযোগ এসেছে, যার প্রেক্ষিতে এই ক্যান্সার হাসপাতালে তিনি যখন দায়িত্ব পালন করেছেন সেই সময়কাল, তার সময়কালের কর্ম কি কাজ করেছেন বা সেই সময়কার নথিপত্র মূলত দুদক এখান থেকে সংগ্রহ করতে এসেছেন এবং সেই নথিপত্রের ভিত্তিতে দুদক সেখানে যাচাই বাছাই করবেন যে তার সময়কালে কোনো অনিয়ম দুর্নীতি হয়েছে কিনা, সেই নথিপত্র যাচাই বাছাই করার জন্য এখানে এসেছেন। অর্থাৎ আমরা যতটুকু জানতে পেরেছি প্রফেসর শেখ গোলাম মোস্তফা তিনি 2013 থেকে 2014 সালে এই সময়কালে তিনি এই ক্যান্সার হাসপাতালের দায়িত্বে ছিলেন, পরিচালকের দায়িত্ব পালন করেছেন। তার সময়কালে আসলে কি অনিয়ম দুর্নীতি হয়েছে, যেহেতু তার বিরুদ্ধে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হতে অর্থ লেনদেনের একটা অভিযোগ উঠেছে, সেই অভিযোগের মূলত খতিয়ে দেখতে দুদকের টিম অভিযান চালাচ্ছে। 2 সদস্যের একটি টিম এসেছেন, তারা পরিচালকের সাথে দেখা করছেন। একই সাথে একটা বিষয় বলে রাখি যে অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিত দুদকের পক্ষ থেকে জানানো হয়নি। আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এই বিষয়ে মূলত তারা জানাবেন যে কি প্রেক্ষাপটে কি অভিযোগের ভিত্তিতে তারা অভিযান চালাচ্ছেন। পরবর্তী সংবাদ সম্মেলনে সেটা আমরা জানতে পারবো। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট থেকে। ডাকসু নির্বাচনে ইশতেহার ঘোষণা করছে ছাত্রদল সমর্থিত প্যানেল। সরাসরি যাচ্ছি সেখানে। কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্যান্টিন ও ক্যাফেটেরিয়া খাবারের উপর ভর্তুকি বৃদ্ধি, পুষ্টিবিদদের সমন্বয়ে টিম গঠন করে খাবার সমূহের স্বাস্থ্যগুণ ও পুষ্টিগত মান নিশ্চিত করা ও সামগ্রিক পরিবেশ ও ব্যবস্থার গুণগত মান উন্নতি। লাস্ট ওয়ান, বিভিন্ন অনুষদ ও বিভাগীয় এলাকায় যেমন মোকাররম ভবন, কার্জন হল ইত্যাদি বিবেচনায় নিয়ে নতুন ক্যান্টিন ও ক্যাফেটেরিয়া স্থাপন, যেন সব শিক্ষার্থী সহজেই স্বাস্থ্যই ও স্বাস্থ্যকর খাবার পেতে পারে। এবার আমরা 2 নং ইশতেহারে যাচ্ছি। আমাদের যে 2 নং ইশতেহারে বলা আছে, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস ও নারী স্বাস্থ্য সুরক্ষা ও সক্ষমতা বৃদ্ধি। এর মাঝে আছে নারী শিক্ষার্থীদের পোশাকের স্বাধীনতা, যৌন হয়রানি প্রতিরোধ এবং সর্বোচ্চ সামাজিক মর্যাদা নিশ্চিতকরণ। প্রতিটি আবাসিক হলে বিশ্ববিদ্যালয়ের ভর্তুকিতে স্যানিটারি প্যাড, ভেন্ডিং মেশিন স্থাপন এবং হলে সকল পরিচ্ছন্ন কর্মী যেন নারী হয় তা নিশ্চিত করুন। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউ এয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 75, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 57%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 54, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 70। রাজশাহী বিভাগে বায়ুমান 68, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 63। সিলেট বিভাগে বায়ুর মান 66, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 73%। খুলনা বিভাগের বায়ুমান 44, যা ভালো, বাতাসের আর্দ্রতা 67। বরিশাল বিভাগে বায়ুর মান 53, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 64। রংপুর বিভাগের বায়ুমান 68, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 60। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 60, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 63%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো খুলনায় 44 আর সবচেয়ে খারাপ ঢাকাতে 75।
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে একটি স্কুলের গির্জায় ভয়াবহ বন্দুক হামলায় 2 শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত 17 জন। পরে ঘটনাস্থল থেকে হামলাকারীর মরদেহ উদ্ধার করা হয়। হামলার কারণ জানতে তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছাপ্পান্নতম বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলন শেষে পিলখানায় যৌথ ব্রিফিং চলছে। সরাসরি চলে যাচ্ছি সেখানে। In each other's areas and minimize the mishaps on the border. Border fencing does not have any defense potential and is a physical deterrent to curb trans-border crimes, which is beneficial to both the nations. The government of India, to stop such kind of mishaps happening on the border, has spent thousands of crores of rupees in erecting fences, floodlighting, deploying electronic surveillance systems to curb such kind of trans-border offences which lead to unfortunate occurrences. Thank you. We'll have a last question. If I may, I would like to add a couple of words actually. As you have also raised the concern of this border killing, this is as I said before, this was one of the most emphasizing priority giving agenda point, and we had a long discussion on both sides on this, and as you have just এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম পিলখানায়। চট্টগ্রামে প্রথমবারের মতো শুরু হলো আঞ্চলিক টি20 টুর্নামেন্ট। বিভাগের জেলা উপজেলা থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে বিসিবি। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে এদিন এই টুর্নামেন্টের উদ্বোধন করেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। চট্টগ্রাম বিভাগের 11টি জেলা থেকে একটি করে দল অংশ নিচ্ছে প্রথম আসরে। টুর্নামেন্টের 2 সেমিফাইনাল হবে 8 সেপ্টেম্বর আর ফাইনাল অনুষ্ঠিত হবে 9 সেপ্টেম্বর। চ্যাম্পিয়ন দল পাবে 1 লাখ টাকা প্রাইজ মানি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 3 দফা আদায়ে এবার শেকৃ শিক্ষার্থীদের আগারগাঁওয়ে ব্লকেট। বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে কমপ্লিট শাটডাউন। অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু। সাক্ষ্য দিলেন বাবা মকবুল। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে আপিল শুনানি 4 নভেম্বর। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন দিয়েছে ইসি। প্রকাশ করা হতে পারে আজ। 15 সেপ্টেম্বর থেকে শুরু অংশীজনদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।